বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের রচিত অত্যন্ত চমৎকার একটি কবিতা। কবিতার নাম হচ্ছে সৃষ্টি সুখের উল্লাসে। তো এই কবিতাটা বলার আগে তোমাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কবিতাটা যখন রচনা করছিলেন কবি তার আগে কিন্তু জেলে ছিলেন। অর্থাৎ তোমরা জানো যে ব্রিটিশ সরকার কবির অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ করে। তারপর হচ্ছে আনন্দময়ীর আগমনে এই কবিতাটা প্রকাশের পর কবি কাজী নজরুল ইসলামকে কারাবন্দী করা হয়। তো এই সময় কবি অনেকটা মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে হতাশ হয়ে পড়েন, লেখালেখি করছিলেন না বলেই চলে। তো এই সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন এবং এই বসন্ত নাটকটির নজরুল ইসলামকে পাঠিয়ে দেন জেলখানায় এবং তার সাথে একটা চিরকুট লেখেন এবং সেই চিরকুটে কবি কাজী নজরুল ইসলামকে তিনি উৎসাহ দেওয়ামূলক কিছু কথা লেখেন। তার মধ্যে অন্যতম একটি কথা ছিল যে সৈনিক সবাই হতে পারে, কিন্তু সৈনিকদের উৎসাহ দেওয়ার মতো লোকও চাই। অর্থাৎ এই জায়গাতে আরও একটা অনুরোধ করেন যে তুমি জেলে আসো ঠিক আছে, কিন্তু লেখালেখি কোনোভাবেই বন্ধ করো না। তো এই কথাটা বলার পরে বা এই রবীন্দ্রনাথের এই চিঠিটা পাওয়ার পরে কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত উৎসাহিত হয়ে ওঠেন। নিজে যে কোনো সৃষ্টি থেকে দূরে ছিলেন সেই দূরত্বটা ঘুচিয়ে নতুন কিছু সৃষ্টির একটা উৎসাহ পান। তো সেই উৎসাহ থেকেই মূলত কবি কাজী নজরুল ইসলাম এই সৃষ্টি সুখের উল্লাসে নামক কবিতাটা রচনা করেন। তো এই কবিতাটার মেন যে বিষয় সেটা হচ্ছে নতুন কিছু সৃষ্টি করার উদ্যম বা নতুন কিছু সৃষ্টি করার যে আনন্দ, নতুন কিছু সৃষ্টি করার যে উল্লাস, এইটা শতধারায় বিভিন্ন আবেগীয় কথাবার্তার মধ্য দিয়ে ফুটে উঠেছে। আচ্ছা, আরও একটা বিষয় হচ্ছে তোমরা জানো যে কবি কাজী নজরুল ইসলাম প্রথম বিশ্বযুদ্ধে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে কাজ করতেন। তো এই সৈনিকদের যে মার্চ করা, এই বিষয়টা কিন্তু কাজী নজরুল ইসলামের অর্থাৎ সৈনিকদের যে ছন্দ, সৈনিকদের যে লয়, সৈনিকদের যে তাল, এই ছন্দ, লয়, তাল, এই বিষয়গুলো কিন্তু এই কবিতার মাধ্যম দিয়ে ফুটে উঠেছে কোথায়? এই কবিতার প্রথমে যে অতি পর্বগুলো আছে এবং তার পরের যে দেখবা যে এই কবিতার প্রথমে একটা করে শব্দ দিয়ে অতি পর্ব করা হয়েছে, তারপর মাঝে কিছুটা গ্যাপ, তারপরে নতুন পর্ব শুরু হয়েছে। এই যে অতি পর্ব দিয়ে সেই একটা ছন্দের অর্থাৎ সৈনিকদের যে তাল, লয়, ছন্দ, সেই বিষয়টা ফুটে উঠেছে। অর্থাৎ এখানে অতি পর্বর জন্য একটা বিরাট ফাঁক দেওয়ার দরকার ছিল, কিন্তু পরের পর্ব পড়ে আবার তার পরের লাইনের অতি পর্ব ধরার জন্য যে একটা আকর্ষণ, অর্থাৎ সৈনিকদের যে তাল, লয়, ছন্দ, মার্চ করা, এই বিষয়গুলো কিন্তু এই কবিতার মাধ্যমে কবিতা যদি আবৃত্তি করতে যাই তাহলেও দেখবা এই বিষয়টা কিন্তু অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। তো আমরা সে কথা বলবো না, আমরা মূলত কবিতার লাইন বাই লাইন বিশ্লেষণ করব যে এখানে সৃষ্টি সুখের উল্লাসে অর্থাৎ নতুন কিছু সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দ কত ধারায় বিকশিত হতে পারে কাজী নজরুল ইসলাম আমাদের সেই জিনিসটাই দেখিয়েছেন। তো চলো আমরা একে একে লাইন বাই লাইন কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করি। কবি বলছেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টক বগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। অর্থাৎ আমি যে আবৃত্তিটা করছি এখানে দেখবে যে একটা তাল, লয়, ছন্দ, পরের লাইনটা ধরার জন্য যে একটা আকুলতা, সেই বিষয়টা কাজ করছে। অর্থাৎ সৈনিকদের মার্চ করার বিষয়টা কিন্তু এখানে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো কবি বলছেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার আনন্দে কবির কি হাসছে? কবির মুখ হাসছে, চোখ হাসছে এবং টক বগিয়ে রক্তও হাসছে। অর্থাৎ কবি কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে একেবারে উল্লসিত হয়ে আছেন। কবির সমস্ত হৃদয়, মন, সব কিছু আজ নতুন কিছু সৃষ্টির উদ্দীপনায় হাসছে। তো তোমরাও দেখবা এরকম যে নতুন কিছু যখন সৃষ্টি করবা সেই আবেগটা, সেই অনুভূতিটা, সেই উচ্ছ্বাসটা কত মাত্রায় প্রকাশিত হতে পারে। নতুন কিছু সৃষ্টি করার মজাই আসলে আলাদা। এরপরে বলছে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল বলে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে।
অর্থাৎ কবি বলছে আজকে আমার রুদ্ধ প্রাণের পল বলে শব্দের অর্থ হচ্ছে ছোট জলাশয়। তার মানে কবি জেলে রয়েছেন, তিনি লেখালেখি বন্ধ করে দিয়েছেন, তার মনটা রুদ্ধ হয়ে রয়েছে। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাকে উৎসাহ জাগাচ্ছেন, সেই সময় কিন্তু কবির সেই ছোট যে জলাশয়, মনের যে জলাশয়, কবির রূপকার্থে বলছেন মনের যে জলাশয়, সেই জলাশয়ে কি হচ্ছে, বান ডাকছে। অর্থাৎ বন্যার যে পানি আসে, প্রবাহিত হয়, সেরকম বান ডাকছে, জোয়ার আসছে। তার মানে বুঝেই দেখো যে কবি কতটা আনন্দিত হয়েছেন, কতটা উৎসাহিত হয়েছেন যে এই কথা বলছেন। তার ছোট্ট যে জলাশয়ের মতো বা মনের যে জলাশয়টাকে কবি বলছেন, সেই জায়গাতে কি হচ্ছে, এরকম বিরাট আকারের বান আসছে, বিরাট আকারের জোয়ার আসছে। তার মানে তিনি প্রচণ্ডভাবে উৎসাহিত হচ্ছেন। এরপরে বলছে আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ হাসে। অর্থাৎ কবির এই যে উদ্দীপনাটা কাজ করছে ভিতরে, এই উদ্দীপনায় কবির বলছে আসলো হাসি, আসলো কাঁদন। দেখবা যে মানুষ কিন্তু দুইভাবে কাঁদে, একটা হচ্ছে সুখের কান্না আর একটা হচ্ছে দুঃখের কান্না। তো কবি যেখানে রুদ্ধ অবস্থায় ছিল, জেলখানায় বন্দি অবস্থায় ছিল, সেই জায়গাতে যখন একটা উৎসাহ পাচ্ছেন, নতুন কিছু সৃষ্টি করছেন, এই সৃষ্টির যে সুখটা, এই সুখে তিনি একদিকে হাসছেন, আবার দীর্ঘদিন পরে কবিতা লিখছেন, এই সুখের একটা কান্নাও কিন্তু কবির ভিতরে চলে আসছে। এরপরে বলছে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। অর্থাৎ যে কথাটা একটু আগেই বললাম, সেই বিষয়টা এই কয়েকটা লাইনে বোঝানো হয়েছে। এরপরে বলছে আসলো উদাস, শোষলো হতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস। অর্থাৎ কবি বলছে আসলো উদাস, শোষলো হতাশ। অর্থাৎ উদাস আসলো আর শোষলো হতাশ। শোষলো শব্দের অর্থ হচ্ছে দূর হলো, সমস্ত হতাশা ব্যঞ্জনা বা সমস্ত কিছু যে সমস্ত বিষয় কবিকে রুদ্ধ করে রেখেছিল, সেই বিষয়গুলো সমস্ত কিছু শোষলো বা ধ্বংস হয়ে গেল। এরপরে বলছে সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। অর্থাৎ এতদিন পর্যন্ত কবি সৃষ্টি করতে পারছিলেন না কিছু, সেই যে সৃষ্টি ছাড়া বা সৃষ্টি করতে পারছিলেন না, এই জন্য কবির যেন বুক ফাটছিল, শ্বাস রুদ্ধ হয়ে বুক ফেটে যাচ্ছিল। আজকে যখন নতুন করে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি করার ফলেই কিন্তু সমস্ত হতাশা, সমস্ত রুদ্ধ যে শ্বাস প্রশ্বাস ছিল, সেগুলো সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবং ফুলল সাগর, দুলল আকাশ, ছুটল বাতাস। অর্থাৎ সমস্ত কিছুতে কিন্তু একটা স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে উদ্দীপনা, সেই সমস্ত কিছু ছড়িয়ে পড়েছে। আচ্ছা, এরপরে বলছে গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। এখানে খেয়াল করো, কবি এখানে পৌরাণিক কিছু বিষয় আশয় নিয়ে চলে আসছেন। সেখানে হচ্ছে গগন ফেটে চক্র ছোটে। চক্রটা হচ্ছে, তোমরা জানো যে যারা হিন্দু আছো তারা বুঝতে পারবা যে বিষ্ণু আছে, বিষ্ণুর কিন্তু একটা আঙুলে এরকম চক্র থাকে, যেই চক্রটা দিয়ে তিনি অন্যায়ের নিপীড়নের যারা করে তাদেরকে এই চক্রটা ছুঁড়ে গর্দান কেটে দেন। তো সেইখানে এই বিষ্ণুর চক্রের কথা বলা হচ্ছে। আবার বলছে পিনাক পানির শুল আসে। এখানে পিনাক পানির শুল বলতে মূলত শিবকে বোঝানো হয়েছে। শিব সাধারণত এটাও হিন্দু পুরাণের একটা অংশ, যেখানে এই শিব মহাপ্রলয়ের সময় নৃত্য করে, সেই শিবের কথা এখানে বলা হয়েছে। তারপরে ওই ধূমকেতু আর উল্কাতে চাই, সৃষ্টিটাকে উল্টাতে। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে লাইনটা বললাম, যেখানে বিষ্ণুর চক্র কিংবা শিবের যে ত্রিশূল, এ সমস্ত যন্ত্রের উল্লেখ করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে একটা বিদ্রোহী ভাব কিন্তু প্রকাশ করা হচ্ছে। সেই বিদ্রোহী ভাবটা কি ধ্বংসাত্মক একটা ভাব, কারণ শিবের যে চক্র এটাও ধ্বংস করতে ব্যবহৃত হয়, শিবের যে ত্রিশূল এটাও কিন্তু ধ্বংস করতে ব্যবহৃত হয়। আবার কবি বলছেন ধূমকেতু আর উল্কাতে, অর্থাৎ ধূমকেতু, জানো যে ধূমকেতু কাজী নজরুল ইসলামের একটা সম্পাদিত পত্রিকা ছিল, আর এই উল্কাতে কবি চাচ্ছেন সৃষ্টিটাকে উল্টাতে। তার মানে কবি এমন কিছু সৃষ্টি করতে চাচ্ছেন যেই জায়গাতে এই যে অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণ, নির্যাতন, এই সমস্ত কিছু তিনি দূর করে ফেলবেন। তো এখানে আবার পরেই কবি বলছেন যে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। তার মানে কি,
এখানে কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল কবি সব কিছু ধ্বংস করে ফেলবেন, শিব যেরকম কিংবা বিষ্ণু যেরকম তাদের চক্র দিয়ে ত্রিশূল দিয়ে সমস্ত কিছু ধ্বংস করে ফেলেন, কবিও মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কবিও সেই সমস্ত কিছু ধ্বংস করে ফেলবেন। কিন্তু পরের লাইনে আবার যখন বলছেন যে আজ সৃষ্টি সুখের উল্লাসে, তখন কিন্তু বিষয়টা আবার অন্যরকম হয়ে আসছে। বিষয়টা তখন কেমন হচ্ছে? বিষয়টা হচ্ছে যে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যমে পুরাতন যে সমস্ত কিছু আছে সেই সমস্ত কিছু তিনি ধ্বংস করবেন। আসলে এই যে আমরা যেই বিষয়টা বুঝতে পারছিলাম সেটা আসলে নয়, এখানে বিষয়টা হচ্ছে তিনি নতুন কিছু যখন সৃষ্টি করবেন সেই সৃষ্টির মাধ্যমে পুরাতন যে কিছু আছে, জরাজীর্ণ যা কিছু আছে সেই সমস্ত কিছু ধ্বংস করবেন। আচ্ছা, এরপরে বলছেন আজ হাসলো আগুন শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলাশ অশোক শিমুল ঘায়েল, ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে। এখানে কিন্তু একটা লাল রঙের সমাহার দেখানো হয়েছে। কই বলছে আজ হাসলো আগুন, অর্থাৎ আগুন এখানেও একটা লাল রং। শোষলো ফাগুন, ফাগুন শব্দের অর্থ হচ্ছে বসন্তকাল, বসন্তকালে কিন্তু নানা ধরনের লাল ফুল ফোটে। মদন মারে খুন মাখাতুন, অর্থাৎ মদন বলতে এখানে যে প্রেমের দেবতা বলা হয় হিন্দুদের পুরাণ মতে, সেও কিন্তু খুন মাখা তুন, অর্থাৎ রক্ত মাখা তুন বা তীর যেটাই বলো সেটাই মারছে। তারপরে পলাশ অশোক শিমুল ঘায়েল, অর্থাৎ এখানে পলাশ ফুল এটাও লাল, তারপরে শিমুল ফুল এটাও লাল, অশোক ফুল এটাও লাল, ফাগ লাগে ওই দিক বাসে, অর্থাৎ দিকে দিকে ফাগুনের একটা বাতাস বয়ে যাচ্ছে। এরপরে দিক বালিকার পিত বাসে, অর্থাৎ দিক বালিকা বলতে যে এখানে দিগন্তকে বোঝানো হচ্ছে, দিক বালিকার যে পিত বাস মানে হলুদ রঙের যে শাড়ি, সেই শাড়িতেও কিন্তু লাল রঙের ছোঁয়া পড়েছে। তার মানে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে কবি কিন্তু সব কিছুকেই এরকম রাঙানো অবস্থায় দেখতে পাচ্ছেন, অর্থাৎ সৃষ্টি সুখের উল্লাসে যখন কবি কোনো কিছুর দিকে চাচ্ছেন তখন কিন্তু সমস্ত কিছুকে একটা রঙিন অবস্থায় দেখতে পাচ্ছেন। আচ্ছা, আজ রঙন এলো রক্ত প্রাণের আগুনে মোর অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, অর্থাৎ সৃষ্টি সুখের উল্লাসে কবি সমস্ত কিছুকেই রঙিন হিসেবে দেখতে পাচ্ছেন। আজ কপট কপের তনধরি ওই আসলো যত সুন্দরী, কারুর গায়ে বুক ডলা খুন, কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে, তাদের প্রাণের বুক ফটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে। এখানে কবিতার সৃষ্টিতে কিন্তু নারীদেরকেও নিয়ে আসছেন। এখানে তোমরা জানো কবি কাজী নজরুল ইসলাম নারীদের অত্যন্ত উচ্চ মর্যাদা দিয়েছিলেন, তো কবি এখানে নতুন যে সৃষ্টি করতে চাচ্ছেন সেখানেও কিন্তু এই নারীদেরকে দিয়ে বা নারীদেরকে নিয়ে তিনি নতুন কিছু সৃষ্টি করার একটা উদ্যমতা বা নতুন কিছু সৃষ্টি করার একটা উদ্দীপনা এখানে দেখাচ্ছেন। তো সেই সমস্ত এখানে বুক ফাটে তাও মুখ ফোটে না, অর্থাৎ এই যে নারীদের যে বৈশিষ্ট্য, নারীদের যে স্বভাব, সেটা হচ্ছে সমস্ত কষ্ট দুঃখ বুকের ভিতরে চেপে রাখে কিন্তু মুখে সেই বিষয়গুলো বলতে পারে না। এই লাইনটা কোটেশনে রাখার মাধ্যমেই আমরা বুঝতে পারছি কবি এখানে তার নতুন যে সৃষ্টি আসছে সেই সৃষ্টির মাধ্যমে নারীদেরকেও তিনি নিয়ে আসতে চাচ্ছেন, অর্থাৎ তাদের প্রাণের বুক ফোটে তাও মুখ ফোটে না, বাণীর বিনা মোর পাশে, অর্থাৎ তাদের কবির পাশে এই সমস্ত নারীদেরকেও তিনি নিয়ে আসতে চাচ্ছেন এবং তাদের কথাবার্তা বলার মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করতে চাচ্ছেন। ওই তাদের কথা শোনায় তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে, অর্থাৎ নারীদের এই দুঃখ বেদনার কথাও কবি যখন জানতে পারছেন তখনও কিন্তু তার কবির ভিতরে বা কবির চোখে জল আসছে যে তাদের নিয়ে যখন নতুন কিছু সৃষ্টি করবেন সেই সুখে কবির চোখে জল আসছে। আচ্ছা, আজ আসলো উষা সন্ধ্যা দুপুর, আসলো নিকট আসলো দুপুর, আসলো বাধা বন্ধহারা ছন্দ মাতন, পাগলা উজান উচ্ছ্বাসে, ওই আসলো আশ্বিন শিউলি শিথিল, হাসলো শিশির দুব ঘাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, অর্থাৎ আজ সৃষ্টি সুখের উল্লাসে কবির কাছে সমস্ত কিছু নতুন হিসেবে ধরা দিচ্ছে। অর্থাৎ উষা বলতে ভোর, সন্ধ্যা দুপুর, নিকট, তারপরে হচ্ছে সুদূর, সমস্ত কিছু বাধা বন্ধন হারা ছন্দ হারা হয়ে সমস্ত কিছু কবির কাছে এসে ধরা দিচ্ছে। আজ জাগলো সাগর হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উসলে ওজান ভৈরবীদের গান ভাসে। আচ্ছা, এরপরে কবি বলছেন অর্থাৎ নতুন যে কিছু সৃষ্টি করছেন এই সৃষ্টির সুখে কবির কি বলছে যে সাগরটাও জেগে উঠলো, যেই সাগরটা মৃত অবস্থায় ছিল, কবির মনের যে সাগরটা মৃত অবস্থায় ছিল সেই সাগরটাও জেগে উঠলো। তারপরে যেই মরুভূমিটা মৃত অবস্থায় ছিল সেই মরুভূমিটাও হেসে উঠলো।
তারপরে কাঁপলো ভূধর, অর্থাৎ এই পৃথিবীটা কেঁপে উঠলো। তারপরে সমস্ত কানন অর্থাৎ বন জঙ্গল এবং তরু গাছপালা এগুলোও সমস্ত কিছু নড়ে চড়ে উঠলো, কেঁপে উঠলো। এরপরে বলছে বিশ্ব ডোবানো তুফান আসলো, উসলে উজান, তারপরে ভৈরবীদের গান আসলো। অর্থাৎ সমস্ত কিছুই কিন্তু যেগুলো কবি মনে করছিলেন তার সৃষ্টি না থাকার কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, তার আজ নতুন সৃষ্টির আনন্দে সমস্ত কিছু আবার জেগে উঠেছে। এরপরে কবি বলছেন মোর ডাইনে শিশু সদ্যজাত জরাই মরা বাম পাশে, অর্থাৎ একদিকে সৃষ্টি আর একদিকে অর্থাৎ ডাইনে শিশু সদ্যজাত, অর্থাৎ কবি কিন্তু বলছেন যে নতুন করে তার সৃষ্টির শোক বা নতুন করে তিনি সৃষ্টি করতে চাচ্ছেন, যেটাকে ডাইনে শিশু সদ্যজাত বলছেন। আর জরাই মরা বাম পাশে, অর্থাৎ যেই বাধাবিঘ্নটা ছিল কিংবা কবির মনের যে হতাশাটা ছিল, কবি যে কাব্য লেখা বা কবিতা লেখা বন্ধ করে দিয়েছিলেন জেলে বসে থেকে, এই বিষয়টাকে বলছে জরাই মরা বাম পাশে, অর্থাৎ এই সমস্ত হতাশা ব্যঞ্জনাকে তিনি বাম পাশে রেখে দিয়েছেন যাতে এদেরকে আর দেখতে না হয়। নতুন করে সদ্যজাত শিশুর মতো তিনি আবার নতুন করে সৃষ্টি শুরু করলেন। এরপরে কবি বলছেন মন ছুটছে গো আজ বলগা হারা অশ্ব যেন পাগলাসে, অর্থাৎ কবির মন নতুন কিছু সৃষ্টি করার জন্য ঠিক বলগাহারা পাগলা ঘোড়া যেভাবে ছুটে যায়, কবির মনটাও সেইভাবে ছুটছে। কিসের জন্য? আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করার আনন্দে কবির মনটা পাগলা ঘোড়ার মতো ছুটে যাচ্ছে। তো এই ছিল প্রিয় বন্ধুরা সৃষ্টি সুখের উল্লাসে কবিতা। তো এই কবিতায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নতুন কিছু সৃষ্টি করার আনন্দ মানুষ নতুন কিছু সৃষ্টি করার আনন্দে মানুষের মন যেমন আত্মহারা হয়ে ওঠে, ঠিক কবিও এই ভাবটাই প্রকাশ করেছেন। দীর্ঘদিন কবিতা থেকে বিরত থেকেছেন, কিন্তু যখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, সেই সময় থেকে যে নতুন কবিতা লেখা বা নতুন কাব্য সৃষ্টি করা বা নতুন সাহিত্য সৃষ্টি করার যে আনন্দ, এই আনন্দে কবি বলীয়ান হয়েছেন এবং নতুন কিছু সৃষ্টি করার যে আনন্দ, সেই আনন্দটা শতাধিক ধারায় তিনি প্রবাহিত করার চেষ্টা করেছেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল কবিতা। আশা করি কবিতাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করে অন্য বন্ধুদেরও জানানোর সুযোগ করে দিবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল করে রাখবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।